আমার বড় যা যখন বিধবা হলো তখন সবাই বলতে লাগলো, এ তো এখনও যুবতী আছে, এর সাথে বাড়ির ছোট ছেলের বিয়ে দিয়ে দাও। আমার ছোট দেওয়ারও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। কিন্তু আমার শ্বশুর এ কথা শুনে রেগে গেছিলেন। আর আমার বড় যাও কোনোভাবেই রাজি হচ্ছিল না। সে প্রতিদিন আমার শ্বশুরের ঘরে তার পায়ে তেল মালিশ করতে যেত। আর যখন শ্বশুরের তেল মালিশ করে সে বের হতো তখন লুকিয়ে লুকিয়ে কাঁদতে থাকতো। একদিন আমি মাথায় ঘোমটা টেনে জায়ের জায়গায় শ্বশুরের পায়ে তেল মালিশ করতে গেলাম। যেই না শ্বশুরের পায়ে তেল লাগিয়েছি অমনি আমার গায়ের রং খাড়া হয়ে গেল। কারণ আমার শ্বশুর আমাকে আমার যা মনে করে আমার সাথে যা করলেন, হে ভগবান! আজ আবার আমার শ্বশুর আমার বড় যাকে তার মালিশ করার জন্য নিজের ঘরে ডাকলেন। তিনি আমার যাকে বললেন, আজকে আমার পায়ে খুব সুন্দর করে তেল মালিশ করে দিও। আর এটা শুনেই আমার বড় যা গীতার মুখে অসহায়ত্ব ফুটে উঠল। সে মাথা নিচু করে চুপচাপ শ্বশুরের ঘরে চলে গেল। শ্বশুরকে আমার প্রথম থেকেই খুব একটা ভালো মানুষ বলে মনে হতো না। তিনি আমার বড় জায়ের সাথে যে ধরনের খারাপ ব্যবহার করতেন। শ্বশুর প্রতিদিন বেশ কয়েক ঘন্টা আমার বড় যাকে নিজের ঘরে রাখতেন। আর তাকে কিছু বলার মতো এই বাড়িতে কেউ ছিল না। আমার বড় জায়ের অবস্থা দেখে তার প্রতি আমার খুব করুণা হতো। আমার বড় যাকে রোজ শ্বশুরমশাই নিজের ঘরে তেল লাগানোর জন্য ডাকতেন। আর আমার বড় যা প্রায় 3 ঘন্টার আগে সেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসতে পারতো না। আর যখন বেরিয়ে আসতো তখন কাঁদতে কাঁদতে বেরিয়ে আসতো। আমি তাকে এর কারণ জিজ্ঞেস করলেও সে কিছুই বলতো না, শুধু চোখের জল নিয়ে আমার দিকে তাকিয়ে থাকতো। আর কিছুক্ষণ পরেই নিজের ঘরে চলে যেত। যখনই আমার যা শ্বশুরের ঘরে যেত তখনই আমার সম্পূর্ণ ধ্যান সেদিকেই পড়ে থাকতো। একবার আমি তাকে বললাম যে, আজ তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি তার তেল মালিশ করতে। বড় যা আমাকে খুব করে নিষেধ করলো, কিন্তু আমি তার কোনো কথা না শুনে একটা সাদা চাদর গায়ে জড়িয়ে মাথায় ঘোমটা টেনে শ্বশুরমশাইয়ের ঘরে গেলাম। কিন্তু যে কাজটা আমাকে বড় যা ভেবে করতে বললেন সেটা শুনে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। স্বামীর অবর্তমানে জীবন কাটানো কতটা কষ্টের সেটা আমি এখন বুঝতে পারলাম। ভগবান করুক কারো জীবনে যেন এরকম বাজে সময় না আসে যেরকমটা আমার বড় যা গীতার সাথে হচ্ছিল। যতদিন তার স্বামী বেঁচে ছিল ততদিন তার মুখে সব সময় হাসি লেগেই থাকতো। যদিও গীতার সাথে আমার শ্বশুরের আচরণ সব সময় খুব কঠোর ছিল, কিন্তু আমার বড় ভাসুর গণেশ দাদার ভালোবাসার প্রভাব এতটাই ছিল যে গীতা দিদি আমার শ্বশুর শাশুড়ির খারাপ আচরণও হাসি মুখে সহ্য করে নিত। কিন্তু এখন সে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ যে মানুষটা তাকে মনে প্রাণে ভালোবাসত সেই মানুষটাই আর এই পৃথিবীতে নেই। এই আঘাতটা এখনও গীতা দিদি ঠিকমতো কাটিয়ে উঠতে পারেনি, তার উপর আবার আমার শ্বশুরের এই অত্যাচার। গণেশ দাদার মৃত্যুতে আমরা সবাই খুব দুঃখ পেয়েছিলাম, কিন্তু আমার বড় যার দুঃখ সবচেয়ে বেশি ছিল। তার খুশি চিরজীবনের মতো হারিয়ে গেল। আমাদের বাড়িতে সেই সময় নিশ্চয়ই কারো কুনজর পড়েছিল, যার প্রভাবে হঠাৎ করেই গণেশ দাদার ক্যান্সার ধরা পড়ে। আর 6 মাসের মধ্যেই সে আমাদের ছেড়ে চিরতরে চলে গেল। তার মৃত্যুতে আমার জায়ের উপর যেন আকাশ ভেঙে পড়ল। আমি তাকে সামলাতে লাগলাম। ওদিকে কান্নাকাটি করে করে আমার শাশুড়ির অবস্থা খারাপ, কারণ তার জলজ্যান্ত যুবক ছেলে চিরদিনের জন্য তার চোখের সামনে থেকে হারিয়ে গেছে। এদিকে আমার জায়ের অবস্থাও খুব খারাপ। বহু কষ্টে তার জ্ঞান ফিরিয়ে আনা হলো, কিন্তু সে গণেশ গণেশ বলতে বলতে আবার জ্ঞান হারিয়ে ফেলছিল। আর সেই কুনজরের প্রভাবে আমার হার্টের রোগী শাশুড়ি ছেলের মৃত্যুর দুঃখ সহ্য করতে না পেরে ছেলের মৃত্যুর 3 দিনের মাথাতে তিনিও আমাদের ছেড়ে চলে গেলেন। আমাদের উপর একের পর এক দুঃখের পাহাড় নেমে এলো। আমরা সবাই এই অবস্থায় ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আমার জায়ের অবস্থা খুব খারাপ। সে বেঘরে বলতে থাকতো, তুমি আমাকে ছেড়ে যেও না গণেশ, আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচব। তখন আমি বাড়িতে একমাত্র বউ যে পুরো বাড়িটা সামলে রেখেছিলাম, সাথে সাথে গীতা দিদিকেও। আমার স্বামীরা 3 ভাই। বড় ভাইয়ের নাম গণেশ, আমার বরের নাম রমেশ, আর তাদের সব থেকে ছোট ভাইয়ের নাম পঙ্কজ। সে আমার বরের চেয়ে মাত্র 1 বছরের ছোট, কিন্তু আমার আর গীতার চেয়ে বয়সে বড়। গীতা দিদি আর আমার বিয়ে একই দিনে হয়েছিল, আর আমাদের বিয়ে মাত্র 2 বছর আগেই হয়েছিল। আমার একটা ছেলেও ছিল, কিন্তু তখনও আমার জায়ের কোনো সন্তান হয়নি। এই অবস্থাতেই আমাদের উপর এত বড় দুঃখের পাহাড় নেমে আসে। গণেশ দাদা আর গীতা দিদি প্রেম করে বিয়ে হয়েছিল, এজন্য তাদের মধ্যে গভীর ভালোবাসা ছিল। আর এই কারণেই গীতা দিদির আঘাতটা আরও বেশি ছিল। একদিকে গীতা দিদি স্বামীর দুঃখে কাতর, অন্যদিকে আমার শ্বশুরের বড় ছেলের দুঃখ, তার উপর তার স্ত্রীর আঘাত। সেই সময় বাড়ির পরিবেশ খুব খারাপ। এই অবস্থায় আমি সব কিছু দেখাশোনা করার সাথে সাথে গীতা দিদিকেও সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম। সে আর আমি প্রায় সমবয়সী, কিন্তু দিদি দেখতে অসাধারণ সুন্দরী। গণেশ দাদার মৃত্যুর 1 মাসের মধ্যেই সে একেবারে ভেঙে পড়ে, কিন্তু এরপরে আস্তে আস্তে সব কিছু ঠিক হতে লাগলো। মানুষ সময়ের সাথে সাথে কষ্টের সাথে বোধহয় বোঝাপড়া করে নেয়।
গীতা দিদিও নিজেকে অনেকটা সামলিয়ে নিয়েছে। শুধু যখন দাদার কথা মনে পড়তো তখনই সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকতো। আমি তাকে সান্ত্বনা দিতে থাকতাম, কিন্তু আমার চোখেও জলে ভিজে উঠত। এটা এমন একটা কষ্ট যেটা যে মহিলার হয় সেই একমাত্র এর ব্যথাটা বুঝতে পারে। গীতা দিদির কষ্টময় কান্নার শব্দে আমিও মাঝে মাঝে ছটফট করতে বাধ্য হতাম। 5 বছরের ভালোবাসার পর দাদার সাথে তার বিয়ে হয়েছিল, কেননা আমার শ্বশুর এই বিয়েতে মোটেই রাজি ছিলেন না। গীতা দিদি অন্য জাতের মেয়ে, সেই কারণে আমার শ্বশুর তার ছেলের বিয়ে ওই বাড়িতে দিতে মোটেও রাজি ছিলেন না। কিন্তু গণেশ দাদা গীতা দিদির ভালোবাসায় একেবারে পাগল হয়ে গিয়েছিল। সে দিদিকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারত না। আমি আর আমার বর একই জাতের, সেই কারণে আমার বরের সাথে আমার বিয়েটা পরিবারের ইচ্ছায় হয়েছিল। আর ওদিকে গণেশ দাদা জেদ করে গীতা দিদিকে বিয়ে করেছিল। আমার শ্বশুর প্রথম থেকেই আমাকে ভীষণ সম্মান করত, কিন্তু শ্বশুর সব সময় গীতা দিদির খুঁত ধরতে থাকতো। আমার শ্বশুরের মনে হতো গীতা দিদি হয়তো তার ছেলেকে নিয়ে এই সংসার থেকে আলাদা হয়ে যাবে। এদিকে গীতা দিদি কখনোই আমার শ্বশুরের কড়া কথা শুনে কষ্ট পেত না। সে সবসময় আমাকে বলতো যে বাবা সময়ের সাথে সাথে নিজেই ঠিক হয়ে যাবে। আমার শ্বশুরের ব্যবহার কখনো কখনো আমার সহ্য ক্ষমতার বাইরে চলে যেত। আমি সব সময় গীতা দিদিকে বলতাম, ভালো তো তোমাকে গণেশ দাদাও বাসত, তাহলে বাবা শুধু শুধু তোমাকে সব সময় কেন কথা শোনায়? কখনো কখনো গীতা দিদির চুপ করে বাবার কথা হজম করাতে উল্টে আমি রেগে যেতাম আর মনে মনে তার জন্য কষ্ট পেতাম। গীতা দিদি আমাকে বলেছিল যে সে গণেশ দাদাকে বলতো, যদি তোমাদের পরিবার আমাদের বিয়ের জন্য রাজি না হয় তাহলে তুমি আমাকে ভুলে যেও। কিন্তু গণেশ দাদা বলতো, আমি তোমাকে ছাড়া বাঁচব না, মরে যাব। গীতা দিদির এই কথাগুলো যখন মনে পড়তো তখন সে কষ্টে কেঁদে উঠত আর বলতে থাকতো, আমাকে মিথ্যা কথা বলে কেন বিয়ে করেছিলে? তুমি তো বলতে তোমাকে ছাড়া আমি মরে যাব গীতা, কিন্তু আমি তোমার কাছে থাকা সত্ত্বেও আমাকে একলা ফেলে গেলে কিভাবে? তার যন্ত্রণা আর ছটফট করে কাঁদা দেখে আমার হৃদয়েও যন্ত্রণায় ভরে উঠত। আমি তাকে অনেক করে বুঝাতাম যে ভগবানের ইচ্ছার সামনে আমরা সবাই অসহায়। এভাবে চলতে চলতে কিছুদিনের মধ্যেই গীতা দিদি নিজেকে সামলে নিয়েছিল। আমার শ্বশুর শুধু গীতা দিদিকে না, তার বাবার বাড়ির লোকেদেরও হিংসা করত। বিয়ের পর তিনি গণেশ দাদাকে পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে তোর শ্বশুর বাড়ির লোকেদের আমার বাড়িতে আসার কোনো দরকার নেই, আমি এটা কোনোভাবেই মেনে নেব না। এই কারণে গণেশ দাদা নিজের বউকে তার বাবার বাড়িতে দেখা করাতে নিয়ে যেত, কিন্তু তাদেরকে কখনো আমাদের বাড়িতে আসতে বলতো না। জানি না কেন শ্বশুরের কথা আমার একদমই পছন্দ হতো না। গীতা দিদি এখনও যুবতী আর ভীষণ সুন্দরী, আর তার কোনো বাচ্চাও হয়নি। আমার শাশুড়ি মারা যাওয়ার পরে গীতা দিদির বাবার বাড়ির লোকেরা এসেছিল দিদিকে নিয়ে যেতে। তখন আমাদের বাড়িতে যেন একটা ঝড় বয়ে গেল। আমার শ্বশুর বলতে লাগলেন, আমার ছেলেকে ভালোবাসার নামে সে মেরে ফেলেছে। 5 বছর পর্যন্ত আমার ছেলের মাথা খেয়ে তারপরে তাকে বিয়ে করেছে। এই মেয়ের ভালোবাসার অত্যাচারেই আমার ছেলেটা অকালে মারা গেল। এখন এ তো আবার নিজে বিয়ে করে নিজের সংসার পাতিয়ে নেবে। আমার ছেলের জন্য কি তোমাদের মেয়ে নিজের সারা জীবন কাটাবে? কখনোই কাটাবে না। এদিকে গীতা দিদি এখনও গণেশ দাদাকে ভুলতে পারেনি, কিন্তু আমার শ্বশুর তাকে কথা শোনানোর মতো সুযোগ ছাড়ত না। গীতা দিদি আমার শ্বশুরকে সবসময় বলতো যে সে এখনও তার স্বামীকে ভালোবাসে, কিন্তু আমার শ্বশুর গীতা দিদির এই কথা বিশ্বাস করতে চাইল না। তিনি বলতে লাগলেন, ঠিক আছে, তুমি যদি গণেশের বিধবা হয়ে সারা জীবন কাটাতে পারো তাহলে আমি তোমায় বিশ্বাস করব। কিন্তু দিদির মা বাবা তাকে বলতে লাগলো, তুই নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি চল, এখানে কারোর সাথে এখন আর তোর কোনো সম্পর্ক নেই, তাই কারো কথা শোনারও দরকার নেই। কিন্তু গীতা দিদি পরিষ্কারভাবে তার বাবা মাকে নিষেধ করে দিয়ে বলতে লাগলো, আমি সারা জীবন গণেশের নামে এই বাড়িতেই কাটিয়ে দেব, তাই তোমরা সবাই ফিরে যাও। গীতা দিদির এই রকম সিদ্ধান্ত শুনে আমাদের সবার আফসোস হলো, কিন্তু আমার শ্বশুর ভীষণ খুশি হয়েছিল। দিদির বাড়ির লোকেরা দুঃখী মনে নিজেদের বাড়িতে ফিরে গেল। আমি রাতে রমেশকে বললাম, ভালো তো শুধু দিদি বাসেনি, গণেশ দাদাও তাকে মনে প্রাণে ভালোবাসত, আর গণেশ দাদার মৃত্যুর জন্য দিদি কোনোভাবেই দায়ী না। এটা তো দিদির সাথে চরম অন্যায় হলো। বাবা কেন তাকে এত বড় শাস্তি দিলেন? একেই তো প্রথম থেকেই সে এত দুঃখী, তবুও বাবা কেন গণেশ দাদার জন্য তার সারা জীবন নষ্ট করতে চাইছেন? রমেশ বলতে লাগলো, কয়েকদিন থামো, বাবার মুড ঠিক হয়ে গেলে আমি তার সাথে কথা বলবো, তাকে বোঝাবো যে এই সমস্ত অন্যায়। কিন্তু এটা রমেশের ভুল ধারণা ছিল। তার বাবা তো অন্য কিছু চিন্তা ভাবনা করে রেখেছিল। বাবা যা কিছু দিদির সাথে করছিল সেটা অনেক বড় অন্যায়। গীতা দিদি সবসময় একটা সাদা চাদর গায়ে দিয়ে থাকতো। সে আমাকে রান্নাঘরের কাজে সাহায্য করত। আমি তাকে নিষেধ করলেও সে কিছুতেই শুনতো না। সে বলতো, কাজ করতে থাকলে আমার মনটা একটু ভালো থাকবে। দিদি আমার ছেলেকেও সবসময় নিজের কাছেই রাখতো। আমিও ভাবতাম, চলো ঠিক আছে, এই অবস্থায় বাচ্চা কাছে থাকলে তার মনে গণেশ দাদার দুশ্চিন্তা কিছুটা কম হবে, না হলে তো সব সময় গণেশ দাদার কথা ভেবে ভেবে কাঁদতে থাকে। আমার শ্বশুর তো একদিন তার সমস্ত সীমা পার করে দিলেন।
সেদিন আমরা সবাই মিলে সকালের নাস্তা করছিলাম। এমন সময় আমার শ্বশুর রেগেমেগে ঘর থেকে বাইরে বেরিয়ে গীতা দিদিকে বলতে লাগলো, তুমি তো শুধু নিজের খাওয়ার চিন্তা নিয়েই ব্যস্ত থাকো, কিন্তু এটা জানো না যে আমি এখনও অবধি নাস্তা পাইনি। যাও, এখনই গিয়ে আমার জন্য নাস্তা নিয়ে এসো। কিন্তু তিনি বয়োজ্যেষ্ঠ মানুষ বলে আমরা তাকে কিছুই বলতে পারলাম না। গীতা দিদি ওঠার আগেই আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দিদিকে বললাম, তুমি নাস্তা করো, আমি বাবার জন্য নাস্তা বানিয়ে দিচ্ছি। কিন্তু শ্বশুর আমাকে নিষেধ করে বলতে লাগলেন, আজকের পর থেকে তার সমস্ত কাজ বড় বউ করবে। তিনি কেন যে দিদিকে শাস্তি দিতে চাইছেন কে জানে। আমার শ্বশুর একটা জঘন্য মানসিকতার মানুষ। যে মহিলা আগে থেকেই চরম দুঃখের মধ্যে ডুবে আছে তাকে কোথায় সহানুভূতি সান্ত্বনা জানাবেন তা না, তিনি তো তাকে কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছেন। দিদি নিজের নাস্তা না খেয়ে রান্নাঘরে চলে গেল আর শ্বশুরের জন্য নাস্তা বানিয়ে তার ঘরে দিতে চলে গেল। কিন্তু দিদি পুরো 2 ঘন্টা পরে সেই ঘর থেকে বাইরে এলো, আর বাইরে এসেই কাঁদতে লাগলো। আমি দিদিকে কান্নার কারণ জিজ্ঞেস করলাম, কিন্তু দিদি কিছু না বলেই দৌড়ে নিজের ঘরে চলে গেল। আমি মনে মনে ভাবছি, আমার শ্বশুর তো এই বেচারির বেঁচে থাকাই কষ্টকর করে দিয়েছেন। কিন্তু শ্বশুর যা কিছু এই বেচারির সাথে করছিল সেটা তো আমরা কেউ কল্পনাও করতে পারিনি। রাতের বাসন ধোয়ার দায়িত্ব গীতা দিদির ছিল। সকালের নাস্তা আমি বানাতাম, এরপরে সকাল আর দুপুরের বাসন দিদিই মাজতেন। একবার দুপুরে জল গরম করতে আমি রান্নাঘরে গেলাম, কিন্তু সেখানে গিয়ে বাইরের কলপারে আমি যা দেখলাম তাতে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমার ছোট দেওয়ার পঙ্কজ গীতা দিদির হাত জোর করে ধরে রেখেছিল, আর দিদি তার হাত থেকে নিজের হাত ছাড়ানোর মরিয়া চেষ্টা করছিল। তাদের দুজনের পিঠ আমার দিকে ছিল, তাই তারা আমাকে দেখতে পায়নি। দিদি পঙ্কজকে বলছিল, পঙ্কজ আমার হাত ছাড়ো, এটা কী ধরনের অসভ্যতা। এই কথাগুলো শুনে রাগে আমি লাল হয়ে রান্নাঘরে চলে এলাম। ওই বেচারির বর মারা গেছে বলে সবাই তার সাথে যা খুশি তাই করার ছাড়পত্র পেয়ে গেছে নাকি? একদিকে শ্বশুর যখন খুশি তখন দিদির উপর চিৎকার চেঁচামেচি করতে থাকতেন, আর অন্যদিকে আমার নিজের দেওর সেও তার সাথে এরকম বাজে ব্যবহার করছে। কিছুক্ষণ পরে আমি যখন বৌদির হাতের দিকে তাকালাম তখন আমার রাগ আরও বেড়ে গেল, কারণ বৌদির হাত থেকে রক্ত ঝরছিল আর সামনে একটা কাচের গ্লাস ভেঙে পড়েছিল। পঙ্কজ বলতে লাগলো, এতটা বাজেভাবে তোমার হাতটা কেটে গেছে, আমি তোমার হাতে ব্যান্ডেজ বেঁধে দেই। কিন্তু দিদি তাকে বারবার নিষেধ করছিল। আমাকে দেখে দিদির হাবভাব কিছুটা বদলে গেল, কিন্তু পঙ্কজ সেভাবেই দাঁড়িয়ে রইল। আর সে আমাকে বলতে লাগলো, দেখো না বৌদি, ইনার তো শুধু কাজ আর কাজ নিয়েই চিন্তা, নিজের দিকে একটুও ধ্যান নেই। হাতটা এত গভীরভাবে কেটে গেছে আর সেখান থেকে রক্ত বেরোচ্ছে, আর এদিকে ইনি এখনও বাসন ধোয়ার জন্য চিন্তা করে যাচ্ছেন। পঙ্কজ বুদ্ধিমানের মতো কথা বলছিল। যদিও সে গীতা দিদির থেকে বয়সে বড় ছিল, কিন্তু তার মধ্যে সম্পর্ককে সম্মান করার গুণ ছিল। পঙ্কজকে আমি কখনো কোনো অন্যায় করতে দেখিনি। আমি গীতা দিদিকে বললাম, তুমি কেন নিজের উপর এভাবে অত্যাচার করছো? কেন তুমি নিজের যত্ন নিচ্ছ না? আমি তার হাতে ব্যান্ডেজ বেঁধে দিলাম, কিন্তু আমি খেয়াল করলাম যে পঙ্কজ তার একটু বেশিই খেয়াল রাখছিল। আর এই ব্যাপারটায় দিদি একটু বেশিই লজ্জা পেত, তাই যেখানে পঙ্কজ থাকতো সেখান থেকে দিদি তাড়াতাড়ি চলে যেত। কখনো কখনো পঙ্কজের ব্যবহার এখন আমার ভালো লাগতো না, কারণ আগে তো সে সব সময় মাথা নিচু করে থাকতো, কিন্তু এখন সে দিদির দিকে একভাবে তাকিয়ে থাকতো। কখনো কখনো আমার মনে হতো দিদির তার বাবা মায়ের সাথে চলে যাওয়াই উচিত ছিল। আবার কখনো কখনো আমার মনে হতো যে পঙ্কজ এর ব্যাপারে আমি হয়তো ভুল ভাবছি। প্রতিদিন সকালে গীতা দিদি বাড়ির উঠানের সমস্ত ফুল গাছে জল দিত। দিদির ফুল গাছের খুব শখ ছিল, তাই একসময় আমার ভাসুর গণেশ দাদা তাকে বিভিন্ন রকমের ফুল গাছ এনে দিত, আর দিদি আমাদের উঠোনকে ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছিল। আমি সকালে ঘুম থেকে উঠে দিদির সাথে মিলেমিশে নাস্তা বানাতাম। তারপরে নাস্তা করার পর দিদির সাথে বসে অনেকক্ষণ গল্পগুজব করতাম। এভাবেই আমাদের কয়েক ঘন্টা কেটে যেত। কিন্তু একদিন আমি নিজের চোখে যা দেখলাম তাতে আমার মনে সন্দেহের উদয় হলো। একদিন সকালবেলা আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম। বাইরে বেরিয়ে যেই আমার নজর সামনের উঠোনের উপর পড়ল, আমার হৃদয়ের উপর খুব জোরে একটা ধাক্কা লাগলো, কারণ গীতা দিদি খুব জোরে পঙ্কজের গালে একটা থাপ্পড় মারল। তারপরে তাকে বলতে লাগলো, তোমার লজ্জা করে না আমাকে এই সমস্ত কথা বলতে? আমি তোমার দাদার বউ, তুমি কিভাবে আমাকে এই সমস্ত কথা বলতে পারো? তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। কিন্তু পঙ্কজ মাথা নিচু করে সেখানেই দাঁড়িয়ে রইল। আমি সেখান থেকে একটু পিছনে সরে লুকিয়ে পড়লাম, যাতে তারা দুজনেই আমাকে দেখতে না পায়। আমি মনে মনে ভাবছি যে আমার সন্দেহ ঠিকই। পঙ্কজের খারাপ নজর দিদির উপর ছিল। কিন্তু যখন আমি পঙ্কজের কথা শুনলাম তখন আমার সেই ভুল ধারণা ভেঙে গেল। পঙ্কজ বলতে লাগলো, আমি তোমার সাথে কোনো রকম বাজে কিছু করিনি গীতা। পঙ্কজ আগে তাকে বৌদি বলে ডাকতো, কখনোই নাম ধরে ডাকতো না। তার মুখে নিজের নাম শুনে গীতা দিদি রেগে গিয়ে বলল, চুপ করো। গীতা দিদি আরও বলতে লাগলো,
পঙ্কজ, খবরদার তুমি আমার নাম ধরে ডাকবে না, তুমি আমাকে বৌদি বলে ডাকবে। গীতা দিদির চোখ রাগে লাল হয়ে গেছিল। পঙ্কজ বলতে লাগলো, যখন গণেশ দাদা বেঁচে ছিল তখন তুমি আমার বৌদি ছিলে, তখন আমি সবসময় তোমাকে সম্মানের নজরে দেখতাম, আর আজও আমি তোমাকে সম্মানের নজরেই দেখি। তোমার এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হয়, আমার বিবেক আমাকে দংশন করে। গণেশ দাদার সাথে সবসময় আমি তোমাকে হাসি খুশি থাকতে দেখেছি, আনন্দের সাথে থাকতে দেখেছি। সেই জন্যই আমি চাই তুমি আগেও হাসি খুশি থাকো, আর এরকম হাসি খুশিভাবেই নিজের জীবন কাটাও। এটা তোমার অধিকার, কিন্তু তুমি সেটা বুঝতেই চাও না। এখন দেখছি তোমার সাথে কথা বলে আমার শুধু সময় নষ্ট হচ্ছে। এখন ভাবছি আমি তোমার বাবা মায়ের সাথে কথা বলবো। গীতা, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর তোমার হাসি খুশি হয়ে জীবন কাটানোর সম্পূর্ণ অধিকার আছে। এটা বলেই পঙ্কজ ওখান থেকে চলে গেল। আমার পঙ্কজের এই সিদ্ধান্তটা সম্পূর্ণ ঠিক বলে মনে হলো, কিন্তু গীতা দিদি সেখানেই দাঁড়িয়ে কাঁদতে লাগলো, আর গণেশ দাদাকে মনে করে বলতে লাগলো, তুমি আমাকে নিজের সঙ্গে না নিয়ে কেন এখানে একলা ফেলে গেলে? তুমি যখন ছিলে তখন সবাই আমাকে কত সম্মান করত, কিন্তু এখন তুমি নেই, তাই সবার নজর আমার প্রতি বদলে গেছে। তুমি তো সারা জীবন আমার সাথে থাকবে বলে কথা দিয়েছিলে, তাহলে কেন আমাকে একলা রেখে চলে গেলে? কেন আমাকে নিজের সাথে নিয়ে গেলে না? গীতা দিদি কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলছিল, আর আমি এসে তার পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিতে লাগলাম। আমি সব কথাই শুনেছিলাম, কিন্তু এমন ভাব করলাম যেন কিছুই জানি না। আমাকে দেখে দিদি নিজের চোখের জল মুছতে লাগলো। আমি তাকে তার কাদার কারণ জিজ্ঞেস করাতে সে বলতে লাগলো, কিছু না, আমি আমার পোড়া কপালের কথা ভেবে কাচ্ছি। এটা বলেই সে ঘরে চলে গেল। রাতে যখন এই কথাটা আমি আমার স্বামীকে বললাম, তখন সে শুনে খুব খুশি হয়ে বলতে লাগলো, পঙ্কজের এই সিদ্ধান্তটা খুব ভালো, আর আমার মনে হয় বাবাও এই ব্যাপারে আপত্তি করবেন না। এরপরে আমিও গীতা দিদিকে পঙ্কজের জন্য রাজি করাতে লেগে পড়লাম। প্রথমে দিদি কিছুতেই রাজি হতে চাইছিল না। সে বারবার বলছিল গণেশের জায়গায় আমি কাউকেই বসাতে পারবো না। তাছাড়া বাবা তো সবসময় আমার উপর রেগে থাকেন, আর আমাকে উল্টো পাল্টা কথা শোনাতে থাকেন। এখন যদি আমি পঙ্কজকে বিয়ে করি, তাহলে তো তিনি আমাকে আরও উল্টো পাল্টা কথা শোনাতে থাকবেন। আমি তাকে বললাম, তুমি সব কিছু আমাদের উপর ছেড়ে দাও, শুধু তুমি রাজি হয়ে যাও। সে আমাকে বলতে লাগলো, আমি ঠিক বুঝতে পারছি না যে আমার কি করা উচিত আর কি উচিত না, আর বাবাও কখনোই রাজি হবেন না। কিন্তু আমি তাকে বললাম যে তুমি একবার হ্যাঁ বলে দাও, বাবাকে আমরা রাজি করিয়ে নেব। ঠিক আছে, তুমি আমার বোনের মতো, তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করো। যখন এই কথাটা আমি পঙ্কজকে বললাম, তখন পঙ্কজ ভীষণ খুশি হয়ে বলতে লাগলো, ধন্যবাদ বৌদি, না হলে তো সে নিজেকে বরবাদ করে নেওয়ার কথা চিন্তাই করে নিয়েছিল। পঙ্কজ আরও বলতে লাগলো, ব্যাস, এখন বাবা কোনোভাবে রাজি হয়ে যাক। কিন্তু আমরা কেউ ভাবতেও পারিনি যে তিনি এমন একটা কথা বলবেন যেটা শুনে আমাদের সকলের হুঁশ উড়ে যাবে। পঙ্কজ গীতা দিদিকে বিয়ে করার কথা তার বাবাকে বলতে গেল, কিন্তু আমার শ্বশুর পঙ্কজকে বলতে লাগলো, নিজের বিধবা বৌদিকে বিয়ে করার কথা কোনো বুদ্ধিমান ছেলে কখনোই ভাববে না। আমার তো প্রথম থেকেই ওই চরিত্রহীন মেয়েটার প্রতি সন্দেহ ছিল। ওর তো ছেলেদের ফাঁসানোর অভ্যাস আছে। প্রথমে সে নিজের ভালোবাসার জালে গণেশকে ফাঁসিয়েছে, এখন যখন গণেশ নেই তখন সে তোমার উপর নিজের সৌন্দর্যের জাল বিছিয়েছে। বাবার চিন্তাভাবনা আর কথা শুনে আমার তার উপর রাগ হতে লাগলো। গীতা দিদিও আমাকে এটাই বলেছিল যে আমি পঙ্কজকে বিয়ে করতে পারবো না, না হলে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হবে। আমার খুব দুঃখ হলো শ্বশুরের এত ছোট মন মানসিকতা দেখে। কিন্তু পঙ্কজ আমার শ্বশুরকে বলছিল, আমি বৌদিকে নিজের ইচ্ছায় বিয়ে করতে চেয়েছি, কেউ আমাকে এটা করতে জোর করেনি, আর তার চরিত্র আগেও ভালো ছিল, এখনও ভালো আছে। বাবা পঙ্কজের মুখে একথা শুনে তাকে চর মারলেন, আর তাকে মুখের উপর বলেই দিলেন যে নিশ্চয়ই তোর উপর ওই বাজে মেয়েটা কোনো জাদু করেছে। আমি তোকে অন্য শহরে পাঠিয়ে দেব। ওই মেয়েটা অপয়া আর অসভ্য। প্রথমে ও আমার একটা ছেলেকে খেয়েছে, এখন আবার আমার অন্য ছেলেকেও খেতে চাইছে, আর আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে দেব না। জানি না আমার শ্বশুরের উপর কিসের এত জেদ চেপেছিল যে সে ধাক্কা দিতে দিতে পঙ্কজকে ঘর থেকে বের করে দিল। এইসব দেখে রমেশ মাঝখানে এসে আটকাতে গেলে তাকেও আমার শ্বশুর ধাক্কা দিতে থাকলো, আর বলতে লাগলো, আমি কখনোই এরকম হতে দেব না। আমার বাড়িতে কি তামাশা শুরু হয়েছে নাকি? আমার বড় যা গীতা দিদি ঘরে বসেই সব শুনতে পাচ্ছিল। সে বাইরে বেরিয়ে এসে বলতে লাগলো, আমি কাউকেই বিয়ে করতে চাই না, ভগবানের জন্য এই সমস্ত ঝামেলা বন্ধ করুন। আমার শ্বশুর তো এটাই শুনতে চাইছিলেন, তাই সঙ্গে সঙ্গেই ঝগড়াঝাটি ঝামেলা সব বন্ধ করে দিলেন। এখন পঙ্কজ খুব উদাসীন আর চুপচাপ থাকতে লাগলো। এখন তো রাগের কারণে আমার শ্বশুর আরও অদ্ভুত অদ্ভুত বায়না করতে লাগলো। কখনো বলতেন, গীতা তুমি সারাদিন আমার ঘরেই থাকবে, আবার কখনো বলতেন আমার মাথায় তেল মালিশ করে দাও, আমার পায়ে তেল মালিশ করে দাও। বাড়ির সমস্ত কিছুই আমার শ্বশুরের হাতে ছিল, সেই কারণে কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারতো না। পঙ্কজের সামনে গীতা বৌদি হাত জোর করে বলতো, ভগবানের কৃপায় আমাকে শান্তিতে বাঁচতে দাও।
তুমি অন্য কোনো একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। এদিকে যখনই দিদি শ্বশুরের ঘরে যেত তখনই আমার সমস্ত ধ্যান সেদিকেই পড়ে থাকতো। একদিন আমি আমার বড় যাকে বললাম, দিদি আজকে তুমি না, আমি শ্বশুরের ঘরে যাব। দিদি আমাকে বারবার নিষেধ করতে লাগলেন, কিন্তু আমি তার কোনো কথা না শুনে জোর করে শ্বশুরের ঘরে গেলাম। যাওয়ার সময় আমি বৌদির সাদা চাদরটা গায়ে জড়িয়ে নিলাম আর ঘোমটা টেনে নিলাম। এরপরে শ্বশুরের ঘরে ঢোকার পরে যে কাজটা শ্বশুর আমাকে দিদি ভেবে করতে বললেন সেটা শুনে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার শ্বশুর বলছিলেন, চলো এবার তাড়াতাড়ি করে এক পায়ে দাঁড়িয়ে পড়ো, যতক্ষণ আমি না বলবো ততক্ষণ তুমি এভাবেই দাঁড়িয়ে থাকবে। আমি তোমাকে পঙ্কজ আর বাকি সবার চোখে খারাপ বানাতে চাই, যাতে পঙ্কজ তোমাকে বিয়ে করার কথা স্বপ্নেও চিন্তা না করে, আর তুমি যেন সারা জীবন এভাবেই বিধবা হয়ে কাটিয়ে দাও। কেননা তোমার কারণে আমার ছেলে আমার সবচেয়ে ভালো বন্ধুর মেয়েকে বিয়ে করতে নিষেধ করে দিয়েছিল, আর আমার সেই বন্ধুর মেয়ে গণেশকে ভীষণ ভালোবাসত। গণেশ তাকে বিয়ে করবে না বললে সে আত্মহত্যা করে নেয়, আর তার অভিশাপ তোমার উপরে লাগে। কিন্তু সবচেয়ে বড় শাস্তি তো আমি পেলাম, তোমার কারণে আমি আমার ছেলেকে হারালাম। এই জন্যই তুমি অপয়া, আর আমার ছোট ছেলের সাথে তোমার বিয়ে হলে তুমি আমার ছোট ছেলেকেও মেরে ফেলবে। আমার শ্বশুরের মনের ভেতরে যে এত নোংরা চিন্তাভাবনা ছিল সেটা আমি কল্পনাই করতে পারিনি। তিনি নিজের বন্ধুর মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে দিদির সাথে এই রকম বাজে ব্যবহার করতেন। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে বাইরে বেরিয়ে এলাম। শ্বশুরের ঘরের এই রহস্যটা এবার আমার সামনে প্রকাশিত হয়ে গেছে। দিদিকে এই জন্যই এত ক্লান্ত মনে হতো। আমার শ্বশুর তাকে এতদিন ধরে ঘরের ভিতরে ডেকে তাকে শাস্তি দিত, যাতে তাকে পঙ্কজ আর আমাদের সবার সামনে খারাপ প্রমাণ করতে পারে। যখন আমি এই সমস্ত কথা দুই ভাইকে বলে দিলাম, তখন পঙ্কজ নিজের জন্য আলাদা একটা ফ্ল্যাট ভাড়া নেয় আর গীতা দিদিকে বিয়ে করে তাকে নিয়ে সেখানেই চলে যায়। প্রথম দিকে তো আমার শ্বশুর খুব চিৎকার চেঁচামেচি করেছিল, কিন্তু যখন সব কিছু তার আয়ত্তের বাইরে চলে যায় তখন সে আস্তে আস্তে শান্ত হয়ে পড়ে। আমার শ্বশুর আমাদের সাথেই থাকতো, আর ওদিকে পঙ্কজ গীতা দিদিকে ভীষণ খুশি রাখত। পঙ্কজ কখনো সখনো আমাদের সঙ্গে দেখা করতে হলে একাই আসতো, গীতা দিদিকে সঙ্গে নিয়ে আসতো না। তাদের বিয়ে 5 বছর হতে চলল, এখন তাদের একটা মিষ্টি মেয়েও হয়েছে। পঙ্কজ মাঝে মাঝে মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসতো, যাতে ওকে দেখে ওর বাবার মন গলে যায়। আর সে তোতলাতে তোতলাতে আমার শ্বশুরকে দাদা দাদা বলে ডাকতো, আর তার সাথে খেলাধুলা করে সময় কাটাতো। আমার শ্বশুর এখন অনেক বদলে গেছেন। তিনি নিজের নাতনিকে বুকে জড়িয়ে বলতেন, যে কথাটা আজ পর্যন্ত কেউ আমাকে বোঝাতে পারেনি সেটা তোর কারণেই আমি বুঝতে পেরেছি। এরপরে একদিন আমার শ্বশুর পঙ্কজের কাছে ভুল স্বীকার করে পঙ্কজ আর গীতা দিদিকে আমাদের বাড়িতে ডেকে নেন। এখন আমরা বাড়িতে সবাই মিলে একসাথে হাসি খুশি জীবন কাটাচ্ছি। ধন্যবাদ বন্ধুরা।